أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনার বিষয় কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ। কলোনি অর্থ উপনিবেশ, কলোনিয়ালিজম অর্থ উপনিবেশবাদ। সহজ ভাষায় এটা হলো দখলদারিত্বের একটা নির্দিষ্ট ধরন, একটা নির্দিষ্ট প্রকার। আমাদের আলোচনাতে এখনো পর্যন্ত 5টা দার্স হয়েছে, বারবার কলোনিয়ালিজমের কথা আসছে। কেন? কারণ এটা হলো ইতিহাসের এমন একটা অধ্যায় যা পুরো বিশ্ব ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে। এটা পুরো বিশ্বের শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজ সবকিছুকে প্রভাবিত করছে। এই যে আমরা আজকে এখানে কোর্স করতেছি, আমাদের মধ্যে অনেকেই অথবা অধিকাংশই হয়তোবা সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে আসছে, যেটা মূলত ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থার অনুকরণে গড়ে তোলা, বেসিক্যালি ব্রিটিশদের গড়ে তোলা। অ্যাকচুয়ালি এটা একটা কলোনিয়ালিজমের ফলাফল। যে কোনো বিষয়ে আপনি যদি উচ্চশিক্ষা অর্জন করতে চান, প্রায় যে কোনো বিষয়ে আপনি যদি উচ্চশিক্ষা অর্জন করতে চান, আপনাকে দেখা যাবে ইংরেজি ভাষা জানতে হবে। এমনকি পাশ্চাত্যকে যখন আপনি খণ্ডন করতে চাইবেন, যেটা আমরা করার চেষ্টা করতেছি, তখনও আমাদের পাশ্চাত্যের ভাষা অর্থাৎ ইংরেজিকে জানতে হচ্ছে। এটা কলোনিয়ালিজমের একটা প্রভাব। আমাদের অনেকের পোশাক, জীবনযাপনের ধরন, রুচি, এমনকি সৌন্দর্যের যে ধারণা আছে, সেটাও ইতিহাসের এই পর্যায়টা দ্বারা প্রভাবিত। এবং উম্মাহ হিসেবে আজকে আমরা যে অবস্থায় দাঁড়ায় আছি, বিভক্ত, দুর্বল, আগ্রাসনের শিকার, কনফিউজড, এটার পেছনেও আছে কলোনিয়ালিজমের ভূমিকা। ইসলামকে ফিরে আনার উপায় নিয়ে ভাবতে গিয়ে আমরা যে গণতন্ত্রের বাইরে চিন্তা করতে পারি না, নির্বাচনের বাইরে চিন্তা করতে পারি না, পশ্চিমে গিয়ে ডিগ্রি নেওয়ার বাইরে চিন্তা করতে পারি না, এটা কলোনিয়ালিজমের প্রভাব। আজকে আমাদের ভূখণ্ডগুলোতে যে আইন, যে শাসন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা, এমনকি যে সমাজ ব্যবস্থা, এটাও উপনিবেশবাদের উত্তরাধিকার। এজন্যই আমাদের আলোচনাতে বারবার কলোনিয়ালিজমের কথা আসছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, ইতিহাসের এই অধ্যায় সম্পর্কে আমাদের সমাজে খুব কম কথা বলা হয়। আমরা অনেকেই এটা নিয়ে তেমন একটা ধারণা রাখি না। আপনি চিন্তা করে দেখেন, পাকিস্তানি হুকুমত আমাদের উপর অত্যাচার করছে কত বছর? ধরলাম 23 বছর। আর তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমাদেরকে হত্যা করছে কত বছর? 9 মাস। অন্যদিকে ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করছে 200 বছরের বেশি। তারা আমাদের হত্যা করছে মাস না, বছর না, দশক না, শতাব্দী ধরে। কিন্তু আপনি দেখেন, আমাদের দেশের যারা সুশীল বা প্রগতিশীল সমাজ বলা হয়, সেকুলার যাদেরকে বলা হয়, এদের অনেকের মধ্যে পাকিস্তানের প্রতি তীব্র ঘৃণা। উর্দু ভাষা থেকে শুরু করে পাকিস্তানের ক্রিকেট টিম বলেন, সবকিছু নিয়েই তাদের ঘৃণা। কিন্তু ব্রিটেনের ব্যাপারে তাদের কোনো ঘৃণা নাই, বরং মুগ্ধতা আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। তারা ব্রিটেনের মতো হতে চায়, তারা ব্রিটেনের মানুষের মতো চিন্তা করতে চায়, তাদের অনুকরণ করতে চায়। এটা কেন? এটাও কলোনিয়ালিজমের একটা প্রভাব। আজকে আমাদের সমাজের একটা ছেলে যখন দ্বীন ইসলামের বুঝ পেয়ে দাঁড়িয়ে রাখতে শুরু করে, কিংবা টুপি পাঞ্জাবি পরে বা জুব্বা পরে, একজন বোন যখন জিলবাব পরেন, নিকাব পরেন, তখন তাকে কি বলা হয়? অনেক কথাই বলা হয়, কিন্তু একটা কথা বলা হয়, সেটা হলো যে তুমি আরবের সংস্কৃতি অনুসরণ করতেছো, তুমি বেদুইনদের সংস্কৃতি অনুসরণ করতেছো, তুমি মরুভূমির সংস্কৃতি অনুসরণ করতেছো। বলা হয় না এরকম? বলা হয়। বাংলাদেশের এক সেকুলার সাংস্কৃতিক কর্মী, সে বলছিল নিকাবের ব্যাপারে যে তোমরা মুসলমান হও ভালো কথা, কিন্তু তোমরা বাঙালি না কেন? অর্থাৎ তার কথা হলো যে তুমি যদি নিকাব করো তাহলে তুমি বাঙালি হইতে পারবে না। অথচ এই একই লোকজন, তাদের আপনি দেখবেন যে প্যান্ট শার্ট নিয়ে তাদের মধ্যে কোনো সমস্যা নেই। প্যান্ট শার্ট তাদের কাছে ভিনদেশীয় সংস্কৃতি মনে হয় না, বরং এটাই অফিসিয়াল পোশাক অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক জায়গাতে। এবং বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি যদি প্যান্ট শার্ট পরে না যান, শু পরে না যান, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এগুলো কি বাংলাদেশের পোশাক? বাংলাদেশের কৃষক, জেলে, বাংলাদেশের গ্রামের সাধারণ মানুষ, তারা কি এই পোশাক পরতো? আপনার আমার দাদা পর্দাদারা, ওনারা কি এই পোশাক পরতেন? কখনোই না। পাঞ্জাবি, জুব্বা, হিজাব, নিকাব, এগুলো বেদুইনদের সংস্কৃতি, প্যান্ট শার্ট তাদের সংস্কৃতি। প্রধান পোশাক হিসেবে এটাকে যে গ্রহণ করা হয়েছে, এটা তো সুনির্দিষ্টভাবে ইউরোপ থেকে আসা একটা ধারণা, দখলদারদের কাছ থেকে আসা একটা ধারণা। তাহলে কেন আমরা এটাকে বিজাতীয় হিসেবে চিহ্নিত করি না, বা আমাদের সমাজে কেন এটাকে বিজাতীয় সংস্কৃতি মনে করা হয় না? আর কেউ যদি সাহাবাদের অনুকরণে পোশাক পরতে যায়, সেটাকে কেন বিদেশি কালচার মনে করা হয়? লজিকটা কি এখানে? এটাও কলোনিয়ালিজমের একটা প্রভাব। এরকম অসংখ্য ভাবে
উপনিবেশবাদ আমাদের বর্তমানকে প্রভাবিত করে এবং করতেছে। তাই ইতিহাসের এই অধ্যায়টা সম্পর্কে জানা খুবই জরুরি। উপনিবেশবাদের বিস্তৃত অর্থ হয়, সেই লম্বা আলোচনাতে আমরা যাচ্ছি না। আমরা উপনিবেশবাদের একটা নির্দিষ্ট ধরন নিয়ে আলোচনা করব, যেটা হলো ইউরোপীয় উপনিবেশবাদ। ইউরোপীয় উপনিবেশবাদ কি? এটা হলো 500 বছর ব্যাপী একটা প্রক্রিয়া, যার মাধ্যমে ইউরোপের রাজ্যগুলা পুরো পৃথিবীর বিশাল সংখ্যক অঞ্চল দখল করে নিছে। সেখানকার আদিবাসীদের বা মূল অধিবাসীদের উৎখাত করছে, গণহত্যা চালাইছে, এবং সেখানে ইউরোপিয়ানরা নিজেরা গিয়ে বসতি স্থাপন করছে। তারপর ওই অঞ্চলগুলার সম্পদ এবং অর্থনীতি দ্বারা ইউরোপের রাজ্যগুলো সমৃদ্ধ হয়েছে, ধনী হয়েছে। অন্যদিকে ইউরোপিয়ানদের চালানো গণহত্যা থেকে যেসব আদিবাসীরা বেঁচে গেছে, যেসব নেটিভরা বেঁচে গেছে, তারা দিন দিন আরো দরিদ্র হয়েছে, নিঃস্ব হয়েছে, নির্যাতিত হয়েছে। উপনিবেশবাদের মাধ্যমে পুরো বিশ্ব জুড়ে ইউরোপের সংস্কৃতি, প্রতিষ্ঠান, রাজনৈতিক কাঠামো, মতাদর্শ এগুলা ছড়ায় পড়ছে। অন্যদিকে উপনিবেশবাদের মাধ্যমে দখল হওয়া ভূমিগুলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের জীবনযাপনের পদ্ধতি বদলায় ফেলা হয়েছে। তো উপনিবেশবাদের এই যে প্রক্রিয়া, এই যে 500 বছর ধরে চলা প্রক্রিয়া, এটা শুরুটা কখন? এটা শুরুটা হলো পঞ্চদশ শতাব্দীতে। পর্তুগাল এই সময় সমুদ্র পথে নতুন একটা বাণিজ্য রুট খুঁজতেছিল, বাণিজ্যের নতুন একটা পথ খুঁজে বের করার চেষ্টা করতেছিল। এটা করতে গিয়ে তারা দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছেছে। তারপর তারা দক্ষিণ আফ্রিকার কিছু উপকূলীয় অঞ্চলে এবং সমুদ্রের কাছাকাছি কিছু দ্বীপে দখল করে ফেলে আর কি, বেসিক্যালি ওগুলা, এবং সেখানে তারা নিজেদের কিছু বাণিজ্য ঘাঁটি গড়ে তোলে। এই পয়েন্টটা থেকে আমরা উপনিবেশবাদের শুরুটা ধরতে পারি। এই সময়টা হলো 1440-1450 দিকের কথা। পর্তুগালের দেখা দেখি স্পেনও তখন এরকম সামুদ্রিক অভিযান পাঠাতে শুরু করে। এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল নতুন বাণিজ্য রুট খুঁজে বের করা, অর্থাৎ সমুদ্র পথে বাণিজ্যের নতুন পথ খুঁজে বের করা, এবং সম্ভব হলে নতুন মহাদেশ খুঁজে বের করা। স্পেনের পাঠানো এরকম একটা অভিযানের নেতৃত্ব ছিল ক্রিস্টোফার কলম্বাস নামে একজন লোক। এই ক্রিস্টোফার কলম্বাস অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যাওয়ার পথ খুঁজতেছিল, ভারতে যাওয়ার পথ খুঁজতেছিল, কিন্তু সে গিয়ে উপস্থিত হয় নতুন একটা মহাদেশে, যে মহাদেশকে আজকে আমরা বলি আমেরিকা। কলম্বাসের মাধ্যমে স্পেন, বাহামা এবং ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ আছে সেগুলোতে উপনিবেশ স্থাপন করে, যেগুলোকে ওয়েস্ট ইন্ডিজ বলা হয় এখন। এটা হলো 1492 সালের কথা। তারপর সপ্তদশ শতাব্দী নাগাদ ফ্রেঞ্চ, ডাচ, ড্যানিশ, সুইডিশ এরাও পৃথিবীর বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করে। তবে এদের সবাইকে ছাড়া যায় একটা দেশ, সেটা হলো ইংল্যান্ড, ব্রিটেন। তো এই পুরো পর্যায়টাকে বলা হয় উপনিবেশবাদের প্রথম পর্যায়, এটি পঞ্চদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। উপনিবেশবাদের দ্বিতীয় যে পর্যায়, এটা শুরু হয় 19বিংশ শতাব্দীতে। এবার ইউরোপ মনোযোগ দেয় আফ্রিকা মহাদেশের দিকে। এই সময়টাতে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন নিজেদের মধ্যে আফ্রিকা মহাদেশকে ভাগাভাগি করে নেয়, এবং এখানে তারা ভয়ঙ্কর লুটপাট, ধর্ষণ, হত্যা এবং গণহত্যা চালায়। সবশেষে বিংশ শতাব্দীর মাঝামাঝি গিয়ে, আজকে থেকে 70 থেকে 80 বছর আগে, নানা কারণে ইউরোপিয়ানরা দখল করা এই অঞ্চলগুলো থেকে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, বা এগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এর ফলে আপাতভাবে উপনিবেশবাদের পর্যায় শেষ হয়। যদিও আফ্রিকাতে কার্যত ফ্রান্সের এখনো কিছু ডিরেক্ট কলোনি আছে বলা যায়। তো এটা হলো সংক্ষেপে প্রায় 500 বছরের কলোনিয়ালিজমের অধ্যায়। উপনিবেশবাদ শুরুর পেছনেও ইউরোপের যে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম ভীতি, সেটার একটা ভূমিকা আছে। আমরা বলছিলাম যে উপনিবেশবাদের শুরুটা হয়েছিল বাণিজ্য রুট খুঁজতে গিয়ে, অর্থাৎ সমুদ্র পথে নতুন বাণিজ্য রুট খুঁজতে গিয়ে। তো তারা নতুন বাণিজ্য রুট কেন খুঁজতেছিল? এটার কারণ হলো বিদ্যমান যে রুট ছিল স্থল পথে, যেটাকে সিল্ক রুট বলা হয়, এটা ছিল উসমানী এবং মামলুকদের আন্ডারে। ঠিক আছে, পঞ্চদশ শতাব্দীর কথা। তো এই রুটে যত ব্যবসা হইতো সেটার উপর তাদের একটা নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ তাদেরকে একটা ট্যাক্স দিতে হতো। তো ইউরোপিয়ানরা এটা এড়ানোর একটা উপায় খুঁজতেছিল, এবং এই জন্য তারা একটা বিকল্প পথ খুঁজতেছিল। তো এই বিকল্প পথ খুঁজতেই তারা সমুদ্র পথে বের হয়। এছাড়া ক্রিস্টোফার কলম্বাসের মতো যেসব লোকজন ছিল, তাদের অনেকেই ছিল ক্রুসেডের আদর্শে উজ্জীবিত। তাদের একটা চিন্তা ছিল যে তারা নতুন নতুন জায়গা খুঁজে বের করবে, সেখানকার যদি কোনো শক্তিশালী শাসক থাকে তাদের সাথে মৈত্রী করবে এবং ইসলামের বিরুদ্ধে জোট করবে। এবং তাদের একটা আশা ছিল, বিশেষ করে কলম্বাসের,
যে জেরুজালেম পুনর্দখল করবে। কাজেই ইউরোপের মনস্তত্ত্বে যে ইসলাম ভীতি, ইসলামকে ইউরোপের মৌলিক ও প্রধান শত্রু হিসেবে দেখার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, এটা উপনিবেশবাদের সূচনার পেছনেও একটা ভূমিকা রাখে। উপনিবেশবাদের পেছনে মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য এবং নতুন জায়গা দখল করা, ক্ষমতা এবং সম্পদ বেসিক্যালি। এবং ইউরোপিয়ানরা উপনিবেশবাদের একটা নির্দিষ্ট ফরম্যাট, একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করত। প্রথমে তারা নতুন কোনো জায়গায় গিয়ে সেটা দখল করে নিত। যদি কোনো কারণে প্রথম দিকে সরাসরি দখল করতে না পারে, তাহলে তারা যেটা করতো যে প্রথমে সেখানে তারা ব্যবসার নামে ঘাঁটি তৈরি করত। তারপর একবার ঘাঁটি তৈরি হয়ে গেলে নানা রকম মিথ্যাচার, প্রতারণা, ষড়যন্ত্র, এগুলোর মাধ্যমে তারা আস্তে আস্তে ওই অঞ্চলগুলো দখল করে নিত। এবং এই দখল করার সময় তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালাইত। কিছু কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন জাতিগোষ্ঠীকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। একবার কোনো জায়গা দখল হয়ে গেলে তারা মনোযোগ দিত মূল কাজে। মূল কাজটা কি? যত বেশি পারা যায় সম্পদ এসব জায়গা থেকে নিয়ে ইউরোপে পাঠানো। আর এটার জন্য তারা ওই অঞ্চলের যে মূল অধিবাসীরা ছিল, যে আদিবাসীরা ছিল, তাদেরকে কাজে লাগাইতো। আসলে বলা ভালো, তাদেরকে বাধ্য করত। যদি ওই অঞ্চলের লোকেরা কাজ করতে আগ্রহী না হইতো, তাহলে তারা আফ্রিকা থেকে দাস নিয়ে আসতো। এইভাবে শোষণ এবং লুটপাটের মাধ্যমে ইউরোপের অর্থনীতিতে নতুন একটা জোয়ার আসে। তাদের প্রযুক্তির উন্নতি হয়, তাদের শিল্প বিপ্লব হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। সেই সাথে জ্ঞান, বিজ্ঞান, শিল্প সাহিত্যের পেছনে খরচ করার মতো টাকাও তাদের হয়। ইউরোপের অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা বাড়তে থাকে। 19বিংশ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপ পৃথিবীর প্রায় 85% এলাকা দখল করে নেয়। লুটপাটের মাধ্যমে পৃথিবীর 4 প্রান্ত থেকে সব সম্পদ গিয়ে জমা হতে থাকে ইউরোপে। দিন দিন এই ফিরিঙ্গিদের সম্পদ বাড়তে থাকে আর বাকি বিশ্ব দরিদ্র হতে থাকে। উপনিবেশবাদের প্রধান একটা লক্ষ্য ছিল দখল করা অঞ্চলগুলোকে শুষে নিয়ে ইউরোপকে সমৃদ্ধ করা। আজকের ইউরোপের যে সমৃদ্ধি, তারা যে আজকে উন্নত বিশ্ব, প্রথম বিশ্ব, আর ইউরোপের দখল করা যে জায়গাগুলো ছিল সেগুলো যে আজকে তৃতীয় বিশ্ব, এটার কারণ কি? এটার কারণ হলো উপনিবেশবাদ। ইউরোপিয়ানরা তাদের গণতন্ত্র, সেকুলারিজম, মানবাধিকার কিংবা বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের কারণে আজকে এত সফল হয় নাই। তারা সফল হয়েছে কারণ শত শত বছর ধরে সিস্টেম্যাটিক্যালি তারা পৃথিবী থেকে ধন সম্পদ লুট করে নিজেরা সম্পদের পাহাড় তৈরি করছে। একজন আমেরিকান প্রফেসর ছিলেন জেমস ব্লথ, জিওগ্রাফি এবং অ্যানথ্রোপোলজির। উনি ওনার গবেষণাতে দেখাইছেন যে আমেরিকার উপর চালানো যে শোষণ এবং আমেরিকা দখল করা, এটা ছিল রেনেসার পেছনে এবং রেনেসার সময় ইউরোপের যে উত্থান, সেটার পেছনে প্রধান ফ্যাক্টরগুলোর একটা। আমেরিকার সোনার খনিগুলো থেকে টনে টনে স্বর্ণ ইউরোপে গেছে, তারপর এগুলা ইউরোপে ব্যবসার পুঁজিতে পরিণত হয়েছে। এভাবে ইউরোপের অর্থনীতি একটা ব্যাপক পরিমাণ বুস্ট পাইছে। এইভাবে কলোনিয়ালিজম ইউরোপের অর্থনীতিকে শক্তিশালী করছে। এবং উপনিবেশের শোষণ কিভাবে ইউরোপকে সমৃদ্ধ করছে তার একটা ভালো এক্সাম্পল হলো ভারত উপমহাদেশে নীল চাষ। নীল গাছ থেকে কাপড়ের জন্য নীল রং তৈরি হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো ব্রিটিশরা যেটা করতো সেটা হলো তারা ভারতের কৃষকদেরকে বাধ্য করত ফসলি জমিতে এই নীল চাষ করতে, অন্য কিছু তারা চাষ করতে দিত না। এবং যেই ধরনের চুক্তির মাধ্যমে, যে দাদনের মাধ্যমে তারা এটা করাইতো, সেটা একেবারেই চাষিদের জন্য লাভজনক ছিল না। মানে এই পুরো প্রক্রিয়াটাতে চাষিদের তেমন কোনো প্রফিট হইতো না, বরং তাদের উল্টা ক্ষতি হইতো, লস হইতো। ব্রিটিশরা একরকম নির্যাতন করে, বন্দুকের মুখে বন্দি করে রেখে, টর্চার করে চাষিদেরকে এই নীল চাষ করতে বাধ্য করত। তারপর ভারতের চাষিদের চাষ করা এই নীল নিয়ে ব্রিটিশরা এটা ইউরোপের মার্কেটে বিক্রি করত এবং তাদের অনেক প্রফিট হইতো। কেন অনেক প্রফিট হইতো? কারণ তারা একদম নামমাত্র খরচে এটা তৈরি করতেছে, উৎপাদন করতেছে। খরচ বেশিরভাগই আসতেছে ভারতীয় চাষিদের কাছ থেকে, তাদের শ্রম থেকে। এভাবে ব্রিটিশরা পোশাক শিল্পে অনেক লাভবান হইল। ব্রিটেন এবং ইউরোপে নতুন নতুন ডিমান্ড তৈরি হইল, নতুন নতুন ব্যবসা, বিনিয়োগ, চাকরি তৈরি হইল, উৎপাদন বাড়লো। অন্যদিকে ব্রিটিশরা তাদের দেশ থেকে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে এসে সেগুলো ভারতে বিক্রি করত এবং তারা ভারতীয়দের বাধ্য করতো এটা কিনতে। অর্থাৎ তারা প্রথমে লসে নীল চাষ করতে বাধ্য করতেছে, তারপর আবার ব্রিটিশ পণ্য কিনতেও বাধ্য করতেছে। এরকম আরেকটা উদাহরণ হলো আফিমের ব্যবসা। ব্রিটিশরা ভারতে, বিশেষ করে বাংলা অঞ্চলে ব্যাপক আকারে আফিমের চাষ করাইতো, তারপর সেই আফিম নিয়ে বিক্রি করত চীনে। এতে করে চীনের সমাজ প্রায় ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়। বিশাল সংখ্যক মানুষ আফিমের নেশায় আসক্ত হয়ে যায়, ভয়ঙ্কর নেশা। অন্যদিকে বাংলার মানুষকে বাধ্য করা হয় আফিমের চাষ করতে, যেটা থেকে তাদের নিজের তেমন কোনো লাভ হচ্ছে না। এক পর্যায়ে চীন
নিজেদের সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ব্রিটিশদের এই আফিম ব্যবসা বন্ধ করার চেষ্টা করলো। তখন এই আফিম বিক্রি করার জন্য ব্রিটেন চীনের বিরুদ্ধে 2টা যুদ্ধ করলো। এরকম আরো অনেক উদাহরণ দেখানো সম্ভব। মুসলিম বিশ্ব সহ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সাথে ইউরোপ এবং আমেরিকার সম্পদের যে বৈষম্য আমরা দেখি, এটা সরাসরি এই ঔপনিবেশিক লুটপাটের ফল। এবং এটা পরিষ্কার, অনেক ঐতিহাসিক এটা নিয়ে আলোচনা করছেন, গবেষণা করছেন। ঐতিহাসিক লেফটেন স্টাভরোনিয়াস দেখাইছেন ইউরোপ ওই মাত্রায় সমৃদ্ধ যে মাত্রায় তারা লুটপাট এবং শোষণ করছে, আর বাকি পৃথিবী ওই মাত্রায় অনুন্নত যেই মাত্রায় তারা ইউরোপের লুটপাট এবং শোষণের শিকার হয়েছে। এই যে বিশাল লুটপাট এবং এই যে রমরমা ব্যবসা, এটা ইউরোপের সমাজ এবং রাজনীতিতে বেশ ভালো রকমের প্রভাব রাখলো। এইসব লুটপাটের ফলে ইউরোপে একটা নতুন ধনী শ্রেণী তৈরি হইল। এই শ্রেণীর হাতে টাকা ছিল, কিন্তু তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা ছিল না। রাজনৈতিক ক্ষমতা ছিল এককভাবে রাজার। তো এই যে নব্য ধনীরা, এরা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার চেষ্টা করলো। বিশেষ করে ইংল্যান্ডে তারা চেষ্টা করলো পার্লামেন্ট গঠন করার, যার ফলে 1640 সালে বা 1640-এর দশকে ইংল্যান্ডে গৃহযুদ্ধ হলো। গত দার্সে এটা নিয়ে আমরা আলোচনা করছি। এই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে, এটার প্রতিক্রিয়াতে থমাস হবসের মতো লোকেরা শাসনের বিকল্প কাঠামো, বিকল্প তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করছিল, পরে জন লক এবং অন্যান্যরা। এবং এভাবে নানা পর্যায়ের মধ্য দিয়ে 1707 সাল নাগাদ এই পার্লামেন্ট শাসন কাঠামোর অংশ হয়ে যায়। এই পার্লামেন্ট ছিল অভিজাতদের আর ব্যবসায়ীদের প্রতিনিধিদের, এটা সাধারণ মানুষের ছিল না। এভাবে লুট করা টাকার মাধ্যমে যে ধনী শ্রেণী গড়ে উঠছিল, তারা ধীরে ধীরে শাসন কাঠামোর অংশ হয়ে উঠল। এবং এই প্রক্রিয়াটার মধ্যে যুদ্ধ হইলো, বিপ্লব হইলো, বিভিন্ন কিছু হইলো, এবং এভাবে ইউরোপের রাজনৈতিক কাঠামো পরিবর্তিত হয়ে গেল, সমাজ কাঠামো পরিবর্তিত হইলো। আরেকটা যেটা প্রভাব, সেটা হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ব্রিটেনের যে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হয়, সেটার মূল চালিকা শক্তি ছিল কলোনিয়াল লুটপাট, বিশেষ করে ইন্ডিয়া থেকে লুটপাট। এই লুটপাট থেকে যে টাকা হলো, সেটা দিয়ে ধনী শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, এরা বড় বড় কারখানা গড়ে তুললো। অন্যদিকে সরকার কিছু আইন পাশ করলো, যার ফলে যেসব কৃষকরা আগে জমিতে কাজ করতো, তারা আর জমিতে কাজ করতে পারলো না। তারা বাধ্য হয়ে ফ্যাক্টরিগুলোতে চাকরি নিল, এবং এতে করে এই কারখানাগুলো কি হলো, তারা সস্তায় লেবার পাইলো। পেটের তাগিদে শ্রমিকরা একদম নামমাত্র বেতনে কাজ করতো। অন্যদিকে কারখানা মালিকরা আরো ধনী থেকে ধনী হইল। এইটার প্রতিক্রিয়াতেই ইউরোপে এই সময় সোশ্যালিস্ট বা কমিউনিস্ট চিন্তাধারা গড়ে উঠলো। কার্ল মার্কস, অ্যাঙ্গেলস, এরা পুঁজিবাদের সমালোচনা শুরু করলো। এবং শুধু তারা না, শ্রমিকদের অবস্থা আসলে এতটাই খারাপ ছিল ইউরোপে ওই সময়, বিশেষ করে ব্রিটেনে, যে বিভিন্ন লেখকরা তাদের সাহিত্যে এই বিষয় নিয়ে আলোচনা করছে, যেমন চার্লস ডিকেন্স, ভিক্টর হুগো, টলস্টয়, দস্তয়েভস্কি, এরা অনেকে। এভাবে সামন্তবাদ থেকে ইউরোপের যে পরিবর্তন, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের দিকে তাদের যে পরিবর্তন, এটার চালিকা শক্তি ছিল উপনিবেশবাদ। সামন্তবাদ থেকে ইউরোপ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালাইজেশনের পর্যায়ে ঢুকলো উপনিবেশবাদের ঘাড়ে চড়ে। কলোনিয়াল লুটপাট এবং ধ্বংসযজ্ঞ যেসব অঞ্চলে সবচেয়ে বেশি হয়েছে, সেগুলো হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা, ভারত। আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব অঞ্চলে যেটা হয়েছে, এখানের মূল যে অধিবাসী ছিল, তাদের বিশাল একটা অংশ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ইউরোপিয়ানরা আসার পর তারা জাস্ট পৃথিবীর বুক থেকে হারায় গেছে, মুছে গেছে। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকাতে পৌঁছায় 1492। তারপর ইউরোপিয়ানরা আসতে শুরু করে। পরে 400 বছরে আমেরিকার মূল অধিবাসীদের 80 থেকে 90% মারা যায়। এদের অনেককে নিয়মতান্ত্রিক ভাবে ম্যাসাকার করা হয়। অনেকে বলছেন যে এই সময়ে ইউরোপিয়ানরা প্রায় 10 কোটি আদিবাসীদের হত্যা করছে। তো এটার মধ্যে সরাসরি হত্যা তো আছেই, এর পাশাপাশি ইউরোপিয়ানরা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা আদিবাসীদের জন্য খুবই কঠিন ছিল। যেমন তাদের জমি ছিনায় নেওয়া হয়, তাদের খাবার এবং পানির ব্যাপক সংকট দেখা দেয়, তাদেরকে বারবার বিভিন্ন জায়গাতে মুভ করতে হয় বাঁচার তাগিদে, বিশাল দূরত্ব পাড়ি দিতে হয়। ফলে এমন একটা অবস্থা হয় যেখানে বিশাল সংখ্যক মানুষ তাদের মারা যায়। এছাড়া নেটিভ আমেরিকানরা, মানে এই আদিবাসীরা, তাদের যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, ওটা অতটা ডেভেলপ ছিল না, কারণ তাদের পরিবেশটা ভিন্ন ছিল একেবারে। ইউরোপের পরিবেশ ভিন্ন আর আমেরিকার পরিবেশ ভিন্ন তখনকার সময়।
তো ইউরোপিয়ানরা যখন আসলো, তারা সাথে করে ইউরোপের বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু এগুলো নিয়ে আসলো, এবং নেটিভ আমেরিকানদের শরীর এগুলোর সাথে মোকাবেলা করতে পারলো না। ফলে এদের অনেকে নানা রোগে ভুগে মারা গেল। এবং এগুলোর অনেক ক্ষেত্রে ইউরোপিয়ানরা আসলে সক্রিয় ভূমিকা পালন করলো। কিরকম? যেমন ধরেন, গুটি বসন্তে অনেক মানুষ মারা যেত। ইউরোপিয়ানরা কি করলো, এই নেটিভ আমেরিকানদের মধ্যে গুটি বসন্তের রোগ ছড়ায় দিল ইচ্ছাকৃতভাবে। কিরকম? যেমন গুটি বসন্ত রোগীর ব্যবহার করা কম্বল তারা গিয়ে নেটিভ আমেরিকানদের দিত, তখন তাদের এই অসুখটা হয়ে যেত। এবং এটা ছোঁয়াচে অসুখ, একজন থেকে পুরো গ্রাম, গ্রামের পর গ্রাম, গোত্রের পর গোত্র অসুখ হয়ে মারা যেত। এবং দেখা যেত একজন গিয়ে পালায় আরেক গোত্রের কাছে গেছে, আরেক অঞ্চলে গেছে, সেখানেও একের পর এক পরিবার, একের পর এক গ্রাম, একের পর এক গোত্র মারা যাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন পলিসি, জেনোসাইডাল পলিসি, গণহত্যার পলিসি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও ইউরোপিয়ানরা ফলো করে, এবং সেখানকার মূল যে অধিবাসী ছিল তাদেরকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এসব অঞ্চলের আদিবাসী গোত্রগুলোর অনেকগুলো এখন একেবারে বিলুপ্ত হয়ে গেছে। তো এখানে আসলে দুটা জিনিস হলো, একটা হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই অঞ্চলগুলোর মূল অধিবাসীরা ব্যাপকভাবে মারা যায়। অন্যদিকে ইউরোপ থেকে প্রচুর মানুষ এখানে মাইগ্রেট করে আসে, হিজরত করে আসে। অর্থাৎ গণহত্যা এবং ভয়ঙ্কর নির্যাতনের মাধ্যমে ইউরোপিয়ানরা এই অঞ্চলগুলোর মূল অধিবাসীদের একদম নিশ্চিহ্ন করে দিছে। তারপর তাদের জায়গায় এনে বসাইছে ইউরোপের মানুষকে। এবং এজন্যই আজকের আমেরিকা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ হলো সাদা ইউরোপিয়ানদের বংশধর। ভারতের কথায় আসা যাক। ব্রিটিশরা ভারতকে প্রায় 200 বছরের বেশি সময় শাসন করছে, এবং এই সময়ে ভারতের রক্ত চুষে ব্রিটিশরা মোটা তাজা হয়েছে। একদিকে ভারতের অর্থনীতি আর অবকাঠামো ধ্বংস হয়েছে, অন্যদিকে ব্রিটেনের অবকাঠামো, ব্রিটেনের অর্থনীতি ফুলে ফেপে উঠছে। এই ফিরিঙ্গিরা আসার আগে উপমহাদেশের জিডিপি ছিল বৈশ্বিক অর্থনীতির 24.4%, 4 ভাগের 1 ভাগ। আর 1952 সালে ব্রিটিশরা যাওয়ার পর ভারতীয় উপমহাদেশের জিডিপি ছিল পৃথিবীর মোট জিডিপির মাত্র 3.8%। এই ব্রিটিশরা সিস্টেম্যাটিক্যালি ইন্ডিয়ার অর্থনীতিকে ধ্বংস করছে। আমরা নীল চাষের এক্সাম্পল দেখছি, আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দিই। সেটা হলো ভারতের যে তাঁতিরা ছিল তাদের বানানো কাপড় চোপড় এটা পুরো বিশ্বে বিখ্যাত ছিল। যেমন এই অঞ্চলে বিখ্যাত মসলিন তৈরি হতো। তো ব্রিটিশরা এসে কি করলো, তারা তাঁতিদের কাজের জায়গা, তাদের যন্ত্রপাতি ভেঙে দিল। তাঁতিরা যেন কাজ করতে না পারে তাই তাদের আঙ্গুল ভেঙে দিল, বুড়ো আঙ্গুল কেটে নিল, এবং নানা ধরনের ট্যাক্স বসাইলো, ট্যারিফ বসাইলো। তো এটার ফল কি হলো? এটার ফল হলো যে ইন্ডিয়াতে টেক্সটাইল প্রোডাকশন একরকম বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল তারা। তারপর তারা যেটা করলো, ইন্ডিয়া থেকে বিভিন্ন কাঁচামাল তারা ব্রিটেনে পাঠাতে শুরু করলো। এভাবে ব্রিটেনের যে পোশাক শিল্প সেখানে একটা বিপ্লব আসলো, একটা জোয়ার আসলো। অন্যদিকে ইন্ডিয়ার পোশাক শিল্পের যেসব ব্যবসায়ীরা ছিল, যেসব কারিগররা ছিল, যাদের প্রোডাকশন পুরো পৃথিবীতে বিখ্যাত ছিল, তারা রাস্তার ভিখারি হয়ে গেল। তারপর যেটা করলো, ইন্ডিয়ার কাঁচামাল ব্রিটেনে নিয়ে যে পোশাক বানানো হয়েছে সেই পোশাক তারা ইন্ডিয়াতে এনে বিক্রি করা শুরু করলো। তারা সেগুলো ইউরোপের অন্যান্য জায়গায় তো বিক্রি করতেছে, সেগুলো তারা ইন্ডিয়াতে এনেও বিক্রি করতেছে। এবং এটার ফলে কি হলো, যেই ভারত থেকে একসময় বৈশ্বিক বাণিজ্যের 27% আসতো, ব্রিটিশদের সময় সেটা হয়ে গেল 2%। যেসব ব্রিটিশ অফিসাররা ভারতে এসে ভারতের মানুষকে জুলুম করত, তাদের যে বেতন সেটাও আসতো ভারতবাসীর পকেট থেকে। অর্থাৎ যারা আমাদের উপর জুলুম করতেছে, আমাদের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হচ্ছে। এভাবে ভারত গরিব হইল, আর এই লুটপাট করে ব্রিটিশরা নিজেদের দেশে গিয়ে বিশাল বিশাল প্রাসাদ বানাইলো, বিশাল বিশাল জাদুঘর বানাইলো। খুন, হত্যা, লুট আর ধর্ষণ করে এরা সভ্য হইল। শুধু তাই না, ব্রিটেনের এই যে দখলদারিত্ব, এই সময় কোটি কোটি মানুষ মারা গেছে, জাস্ট অনাহারে, শুধুমাত্র অনাহারে কোটি কোটি মানুষ মারা গেছে না খেতে পেয়ে। এবং এটা কিন্তু খাবারের অভাবে না, এটা হচ্ছে তাদের নীতির কারণে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাতে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। এটা ছিল বাংলা 1350 সাল, এই জন্য এটাকে 50-এর মনন্তর বলা হয়। এই দুর্ভিক্ষে প্রায় 40 থেকে 70 লক্ষ মানুষ মারা যায়, এবং এটার পেছনে মূল কারণ ছিল ব্রিটিশদের পলিসি। অর্থনীতিবিদ অমর্ত্য সেন উনি দেখাইছেন গবেষণা করে যে দুর্ভিক্ষের আগের বছরের চেয়ে দুর্ভিক্ষের বছর খাবারের উৎপাদন বেশি হয়েছিল। অর্থাৎ খাবার ছিল, তবু মানুষ না খেতে পেয়ে মারা গেছে। কেন? কারণ হলো ব্রিটিশদের নীতি। এমনও হয়েছে যে ভারত হয়ে খাবারের সাপ্লাই ইউরোপে গেছে, গ্রিসে গেছে। ইউরোপে যুদ্ধ চলতেছিল,
তাই খাবার ইউরোপে গেছে। কিন্তু এই যে বাংলার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাদের জন্য খাবার ব্রিটিশরা দেয় নাই। বন্দরে খাবার আছে, চাল আছে, কিন্তু সেই খাবার খালাস করতে দেয়া হয়নি। অথচ প্রথম বিশ্বযুদ্ধে 13 লক্ষ ভারতীয় ব্রিটিশদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে। এই যুদ্ধের খরচের বড় একটা অংশ আসছে ভারতের শোষণ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 25 লক্ষ ভারতীয় ব্রিটেনের হয়ে যুদ্ধ করছে। প্রায় 1 বিলিয়ন পাউন্ডের মতো টাকা নেওয়া হয়েছে ভারতের মানুষের কাছ থেকে শোষণ করে। এটা হলো ভারতে ব্রিটেনের জুলুমের খুব ছোট একটা অংশের বর্ণনা, এবং শোষণের এই তালিকা অনেক দীর্ঘ। আফ্রিকাতেও ইউরোপীয় উপনিবেশবাদের ইতিহাস প্রচন্ড রক্তাক্ত এবং নিষ্ঠুরতাপূর্ণ। প্রথম দিকে এটা শুরু হয় দাস ব্যবসার মাধ্যমে। আফ্রিকা থেকে মানুষদের ধরে ইউরোপে পাঠানো হইতো দাস হিসেবে কাজ করার জন্য, এবং আমেরিকাতে আজকে যে কালো মানুষরা আছে তাদের পূর্বপুরুষরা দাস হিসেবে আমেরিকাতে আসছিল। পরে 19বিংশ শতাব্দীতে, যেটাকে উপনিবেশবাদের দ্বিতীয় পর্যায়ে বলা হয়, এটার কেন্দ্র ছিল আফ্রিকা। 19বিংশ শতাব্দীতে উপনিবেশবাদের মূল কেন্দ্র ছিল আফ্রিকা। এই সময়টাতে ইউরোপের শক্তিগুলা আফ্রিকাতে ব্যাপক অত্যাচার, নির্যাতন, ম্যাসাকার, গণহত্যা চালায়। গ্রামের পর গ্রাম জ্বালায় দেওয়া হয়, গোত্রের পর গোত্র নিশ্চিহ্ন করা হয়। কেন? কারণ আফ্রিকা থেকে সিস্টেম্যাটিক্যালি লুটপাট করে সম্পদ নিয়ে ইউরোপকে সমৃদ্ধ করা। সেম, প্রতিটা জায়গায় সেম মডেল। আমেরিকাতে সেম মডেল, ভারতে সেম মডেল, আফ্রিকাতে সেম মডেল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে সেম মডেল। শুধু পার্থক্য হলো আমেরিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এইসব অঞ্চলের মূল অধিবাসীদের প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে তারা এখানে ইউরোপ থেকে বিভিন্ন মানুষ এসে বসতি স্থাপন করছে। এটা ভারত আর আফ্রিকার ক্ষেত্রে হয়নি। যাই হোক, আফ্রিকাকেও ইউরোপ সিস্টেম্যাটিক্যালি আন্ডার ডেভেলপ করে। আফ্রিকাতে পুরো কলোনিয়াল কাঠামোর উদ্দেশ্য ছিল আফ্রিকার সম্পদ শুষে নিয়ে ইউরোপকে সমৃদ্ধ করা। এবং আজ পর্যন্ত আফ্রিকাতে কিন্তু প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে। আল্লাহ ওখানে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু এই সম্পদগুলা, এই খনিগুলার নিয়ন্ত্রণ এখনো আফ্রিকার সাধারণ মানুষের কাছে নাই। মুসলিম বিশ্বে উপনিবেশবাদ এটাও আসলে দুইটা পর্যায়ে হয়। প্রথম পর্যায়টা ছিল ভারতবর্ষে ব্রিটিশদের আগ্রাসনের মাধ্যমে, আর দ্বিতীয় পর্যায়টা শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে। তখন মাগরিব, আফ্রিকা এবং আরবের বিভিন্ন অঞ্চল ইউরোপিয়ানরা নিয়ন্ত্রণে নেয়। মুসলিম বিশ্বে ইউরোপের দুটো উদ্দেশ্য ছিল। প্রথমটা হলো তাদের সেই পুরনো উদ্দেশ্য, লুটপাট করা। দ্বিতীয়টা ছিল মুসলিমদের মধ্যে ইউরোপীয় চিন্তা চেতনা ঢুকায় দেওয়া। এটা কেন? এটা ঠিক ওই কারণে যেই কারণে সেলিউসিডরা একসময় ইহুদিদের হেলেনাইজ করতে চাইছিল। পশ্চিমারা জানতো যে মুসলিমদের মধ্যে যদি ইসলাম টিকে থাকে তাহলে তারা একসময় না একসময় এই দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবেই। তারা এটাকে কখনোই মেনে নিতে পারবে না যদি ইসলাম তাদের মধ্যে থাকে। এবং আন্দালুসের মুসলিমদের শক্তির কথা ইউরোপিয়ানদের মাথায় ছিল। ক্রুসেডের পরাজয়ের স্মৃতির কথা ইউরোপিয়ানদের মাথায় ছিল। উসমানীদের প্রতাপের সময় ইউরোপ কিভাবে তাদের ভয়ে সন্ত্রস্ত থাকতো এটা তাদের মনে ছিল। সেই ক্রুসেডের সময় থেকে ইউরোপ ইসলাম এবং মুসলিমদের তাদের প্রধান শত্রু মনে করে আসছে, এবং এই অনুভূতি বরাবরই তাদের মধ্যে ছিল এবং এখনো আছে। এই কারণেই তারা মুসলিমদের ইসলাম থেকে বিচ্ছিন্ন করার একটা পলিসি নিল, এবং এই জন্য উত্তর আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত তারা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং আলেমদেরকে তাদের নিশানা বানাইল। ধীরে ধীরে তাদের অর্থের উৎসগুলো বন্ধ করা হলো, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হলো, এবং সেই জায়গায় ইউরোপিয়ান সেকুলার প্রতিষ্ঠান গড়ে তোলা হলো। এবং ধাপে ধাপে মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে ইসলামী পরিচয় এবং সংস্কৃতিকে ধ্বংস করা হলো। আরবি ভাষা থেকে শুরু করে ইসলামী পোশাক, এমনকি ইসলামী পারিবারিক যে কাঠামো সেটাকেও আক্রমণ করা হলো। এবং এটার সবচেয়ে মর্মান্তিক কিছু উদাহরণ আপনি দেখবেন আলজেরিয়াতে এবং মাগরিবের কিছু দেশে। ইসলামী সমাজের উপর এভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে, হত্যা এবং ধ্বংসের মাধ্যমে ইউরোপ মুসলিমদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলো। এভাবে ইউরোপীয় উপনিবেশবাদের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা বারবার দেখতেছি। সেটা কি? দখলদারিত্ব, গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুট, বিদ্যমান সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেওয়া, ব্যাপক শোষণ, মূল অধিবাসীদের বাস্তুচ্যুত করা, ইউরোপিয়ানদের বসতি স্থাপন করা, উপনিবেশের অর্থ দিয়ে ইউরোপের সমৃদ্ধি, অন্যদিকে উপনিবেশের অবনতি এবং উপনিবেশের প্রাকৃতিক অবস্থার ক্ষতি। তো এত কথা বলার পরও আসলে উপনিবেশবাদের বাস্তবতা কথা দিয়ে বোঝানো সম্ভব না। এটার নিষ্ঠুরতা, অমানবিকতা
শুধু শব্দ দিয়ে বোঝানো আসলে সম্ভব না। তাই আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি, যাতে করে উপনিবেশবাদের বাস্তবতার কিছুটা ধারণা আপনারা এই ছবিগুলো দেখে বুঝতে পারেন। এটা কঙ্গোর ছবি। কঙ্গো ছিল বেলজিয়ামের রাজা লিওপোল্ডের অধীনে। কঙ্গোতে রাবার পাওয়া যেত। তো বেলজিয়ামদের পলিসি ছিল যে সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ রাবার প্রতিদিন জমা দিতে হবে। যদি কেউ সেটা দিতে না পারে তাহলে শাস্তি। এবং এটার মধ্যে একটা শাস্তি ছিল শ্রমিকদের হাত ও পা কেটে ফেলা। কেন এটা করা হইতো? বুলেটের খরচ বাঁচানোর জন্য। কঙ্গোর মানুষ যখন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে বিদ্রোহ করলো, তখন তাদের উপর অত্যাচার আরো তীব্র হয়ে গেল। জাস্ট একটা উদাহরণ দেই। পুরুষদের বাধ্য করা হতো, কিশোরদের, তরুণদের বাধ্য করা হতো নিজেদের মা এবং বোনদের রেপ করতে এবং তারপর হত্যা করতে। এটা ছিল ইউরোপের সভ্যতা। বলা হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ। আজকে এটাকে নামিবিয়া বলা হয়। এখানে 1904 থেকে 1907 পর্যন্ত জার্মানরা গণহত্যা চালায়, জেনোসাইড চালায়। এখানে দুটো জনগোষ্ঠী ছিল, একটা ছিল হেরেরো, আরেকটা ছিল নামা। একটার 80%, আরেকটার 50% মানুষকে জার্মানরা জাস্ট মেরে ফেলে। এবং মেরে ফেলার পর তাদের অনেকের কাটা মাথা জার্মানিতে পাঠানো হয় সুভিনির হিসেবে। পুরো আফ্রিকাতে এরকম ঘটনা অনেক। কেনিয়া, সাউথ আফ্রিকা, এরকম অনেক জায়গাতে ব্রিটেন এবং অন্যান্য দেশরা এভাবে গণহত্যা চালাইছে। এই ছবিটা থেকে কলোনিয়ালিজমের পুরো বাস্তবতা সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া পাওয়া যায়। ছবিতে চেয়ারে যারা বসে আছে এরা হলো ব্রিটিশ অফিসার, আর যারা নিচে তারা হলো কুমাসি নামে একটা অঞ্চলের শাসক, রাজা। জায়গাটা হলো আজকের ঘানাতে। এখানে যে দৃশ্যটা দেখতেছেন সেটা হলো ওই অঞ্চলের রাজারা ব্রিটিশদের সাথে সন্ধি করতে আসছে, আত্মসমর্পণ করতে আসছে। ব্রিটিশরা চাচ্ছিল এদের সাথে যুদ্ধ করতে। ব্রিটিশরা তাদের উন্নত অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করতে যাচ্ছিল। কিন্তু ততদিনে আফ্রিকার মানুষরা বুঝতে পারছে অস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপিয়ানরা তাদের চেয়ে এত বেশি আগায় গেছে, তারা যদি আসলে তাদের সাথে কোনো যুদ্ধে যায় তাহলে তারা সবাই মারা যাবে, কেউ বাঁচবে না, তাদের আসলে জেতার কোনো চান্সই নেই। এই কারণে তারা বারবার সন্ধি করতে চাইছে, আত্মসমর্পণ করতে চাইছে। তো ব্রিটিশরা ইচ্ছা করে তাদেরকে অপমান করার জন্য এইভাবে সন্ধির জন্য আসতে বলছে, এভাবে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে। এটা আলজেরিয়াতে ফ্রান্সে চালানো গণহত্যার ছবি। খুব বেশি দিন আগের কথা না, 70-75 বছর আগের কথা। এবং ফ্রান্স বরাবরই তাদের অসভ্যতা নিয়ে গর্বিত। তারা তাদের অসভ্যতা লুকায় না, গর্বের সাথে প্রচার করে। আলজেরিয়ার এরকম আরো অনেক ছবি আছে, কিন্তু সেটা আসলে আপনাদের দেখানো সম্ভব না। মুসলিম নারীদের প্রচন্ডভাবে ভায়োলেট করার ছবিও এরা খুব গর্বের সাথে তুলে রাখছে, তো সেগুলো আসলে শেয়ার করা সম্ভব না। এটা ভারতের ছবি, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, 1919 সালের কথা। বৈশাখী উৎসবের সময় নিরস্ত্র ভারতীয়দের উপর ব্রিটিশ ওপেন ফায়ার করছে। নারী, শিশু, বৃদ্ধ, 1500 মানুষ মারা গেছে। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। সন্ধ্যা পার হয়ে রাত, কেউ তাদেরকে সাহায্য করতে আসে নাই। ওইভাবেই ব্লিডিং হইতে হইতে তারা মারা গেছে। এবং এত কিছু কেন হয়েছে? কারণ ব্রিটিশরা ভারতীয়দের আদাব শিক্ষা দিতে যাচ্ছিল, আনুগত্য শিক্ষা দিতে যাচ্ছিল। তো এরাই আজকে আমাদের মানবাধিকার শিখাইতে চায়, আমাদেরকে যুদ্ধের আদাব কানুন শিখাইতে চায়। এই ছবিটা দুর্ভিক্ষের ছবি, 50-এর মনন্তরের ছবি, বাংলার দুর্ভিক্ষ। আমরা এটার কথা আলোচনা করছিলাম। ব্রিটিশদের পলিসির কারণে এই দুর্ভিক্ষ হয়েছিল এবং বলা হয় যে এখানে প্রায় 40 থেকে 70 লাখ মানুষ মারা গেছিল। ছবিগুলো ভালোভাবে দেখেন, চিন্তা করেন যে ব্রিটিশরা চাইলেই এই মানুষগুলোকে বাঁচাতে পারত। তারা চাইলেই এই মানুষগুলোকে খাবার দিতে পারত, খাবার ছিল, কিন্তু তারা এটাতে বিন্দু মাত্র আগ্রহ বোধ করে নাই। আর এই ব্রিটিশদের নিয়ে আমাদের এত মুগ্ধতা, তাদের পোশাক, তাদের ডিগ্রি, তাদের কালচার নিয়ে আমাদের এত মুগ্ধতা। তাদের কাছ থেকে স্যার উপাধি পেলে আমরা আনন্দে ভেসে যাই। চিড়িয়াখানা, সাদা মানুষদের বানানো মানব চিড়িয়াখানা। এখানে মানুষকে পশুর মতো করে দেখানো হয়। আফ্রিকা, মাগরিব, আরব, ভারতীয় উপমহাদেশ, বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে এখানে এভাবে পশুর মতো করে প্রদর্শন করা হতো। বেলজিয়াম, ফ্রান্স, আমেরিকা,
বিভিন্ন জায়গাতে এরকম প্রদর্শনী হয়েছে। আরেকটা ছবি, বানরের সাথে আফ্রিকান পুরুষ, কারণ ইউরোপের চিন্তায় আফ্রিকানরা আর বানররা কাছাকাছি। তো এইটা হলো কলোনিয়ালিজম, উপনিবেশবাদ, আমাদেরকে দেয়া ইউরোপের সভ্যতার উপহার। এই ছবিগুলো আসলে বিশাল সমুদ্রের কয়েক ফোঁটা পানির মতো, বাস্তবতা আরো অনেক অনেক বেশি ভয়াবহ। তবু আমি আশা রাখি যে এই ছবিগুলো থেকে আপনারা একটু ধারণা, অল্প একটু ধারণা পাবেন যে কলোনিয়ালিজম আসলে কি ছিল। তো এই কলোনিয়াল খুনি আর ধর্ষক আর লুটেরাদের অনুকরণ করা আর তাদের জাতে ওঠার মোহে আমরা ছোটাছুটি করতেছি। তাদের অবস্থা একবার চিন্তা করেন, আর আমাদের অবস্থা একবার চিন্তা করেন।